ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলা সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান হোসেন। দর্শক নিশ্চয়ই জানেন যে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে পাকিস্তানের সাথে। হার দিয়ে এই পাকিস্তান বাংলাদেশ সিরিজ শুরু হয়েছে টাইগারদের জন্য। 37 রানে হেরেছে দল এবং এই হারকে ছাপিয়ে ক্রিকেটারদের যেই মানসিকতা সেটা নিয়ে আসলে মূলত প্রশ্নটা উঠেছে, যে নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে এবং আসলে ইম্প্যাক্ট ক্রিকেটার বলতে ক্রিকেট খেলা বলতে যেটা বুঝি আমরা সেটা নিয়ে কিন্তু প্রশ্নটা উঠেছে। আমরা এই ম্যাচটা নিয়ে আলোচনা করব ওভারঅল এই সিরিজ নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। সানোয়ার ভাই, যেটা বলছিলাম যে হার জিত থাকবে এবং পাকিস্তানের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতবে এই চিন্তা খুব অল্প কিছু মানুষই করেছিল। তারপরও আপনার কাছে কি মনে হয় যেভাবে ওদের মিডল অর্ডার, আমি স্পেশালি যদি মিডল অর্ডারের কথাই বলি, ওদের মিডল অর্ডার যেভাবে খেলেছে 5 রানের মধ্যে ফখর জামান, সাইম আইয়ুবদের মতো উইকেট হারিয়ে যেভাবে 201 রান তারা করেছে, সেখানে বাংলাদেশের আমরা যেটা লক্ষ্য করলাম যে মিডল অর্ডারটাই ডুবালো দলকে। ওভারঅল যদি বলি, যেটা দেখেন বাংলাদেশ টি20 পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো শেপে নেই। আমরা খুব ভালো, কখনোই খুব যে ভালো শেপে ছিল তা না। তারপর রিসেন্ট পাস্টে আমরা যে ম্যাচ আমিরাতের সাথে যে সিরিজ হেরেছি, এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট বাংলাদেশ মেন্টালি বলেন, এটা অবশ্যই অশনি সংকেত। হ্যাঁ, এটা তো অবশ্যই ব্যাক অফ মাইন্ডে থাকবেই। তারপরেও যে পাকিস্তানে এসে পাকিস্তানের সাথে আমরা টি20 সিরিজ জিতে যাবো আর টি20 খুব ভালো ডমিনেটিং ক্রিকেট খেলবো, আমি খুব বেশি আশা এরকম করি নাই। তারপরেও আমাদের আশা ছিল হয়তো বাংলাদেশের ক্রিকেটের যে চেঞ্জটা, অ্যাপ্রোচটা, অনেক কিছুতেই আমাদের পজিটিভ লাগে নাই। দেখেন পাকিস্তানও কিন্তু শুরুটা ভালো করে নাই, আমরা কিন্তু খুব ভালো স্টার্ট করেছিলাম, কিন্তু ওইটা আমরা ক্যারি করতে পারিনি, ভালো করতে পারিনি। কারণ পাকিস্তানি ক্রিকেটের ওই সিচুয়েশন থেকে পাকিস্তানি প্লেয়ারদের অ্যাপ্রোচ দেখেন, টি20 ফরম্যাটে আপনি মোমেন্টামটা কখনোই একটা সময় হয়তো শিফট করবে, কিন্তু আপনি যদি মোমেন্টামটা হারিয়ে ফেলেন বা যদি আপনি স্লো ডাউন করে ফেলেন, একটা সময় খুব বেশি কাভার করার সুযোগ থাকে না পরবর্তীতে। আমাদের দেখেন ওদের অ্যাপ্রোচ কখনো কিন্তু উইকেট পড়েছে, কখনো কিন্তু ওদের অ্যাপ্রোচ নেগেটিভ ছিল না, আর কিন্তু পজিটিভ ইনটেপ নিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলেই কিন্তু চেঞ্জ শিফট করেছে, কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলেই শরীফুলকে যখন আসে তখন অ্যাটাক করেছে, তখন ওই সময়টা চেঞ্জ হয়ে গেছে ওদের, কিন্তু মানে যে মোমেন্টামটা ওরা ক্যারি করেছে। আর সেম ওয়েতে দেখেন আমরা যখন 200 রান চেজ করতে দিয়েছি, আপনি তখন 200 রান চেজ করতে 200+ চেজ করতে গেলে আপনাকে অল দ্য ওয়ে ওই মোমেন্টামটা ক্যারি করতে হবে। আমাদের যেই দেখেন অ্যাপ্রোচটা দেখেন, মিডল অর্ডারে যখন প্রথম শুরুটা করলাম, তারপরে যখন উইকেট ব্রেক থ্রো হইলো, তারপরে যখন তৌহিদ হৃদয় মাঝখানে ব্যাটিং করলো, কখনো মনে হয় না 22 বলে তৌহিদ হৃদয় 17 রান। আমি এই ইনিংসটা নিয়ে একটু আলাদাভাবে আপনার কাছে জানতে চাই। অবশ্যই, কারণ দেখেন ওই সময়টা যদি আপনি পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে হবে, বা আপনি কখনোই ওই স্লো ডাউন করতে পারবেন না, যেটা আপনি বাংলাদেশ ক্রিকেটটা আবার আরেকটা মাথায় রাখতে হবে, আমাদের যে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট, আপনি দেখবেন হায়েস্ট স্ট্রাইক রেট বলতে তৌহিদ হৃদয়ের 129, আর সবার 125, 26 হায়েস্ট যাদের স্ট্রাইক রেট। স্বাভাবিক ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন 200+ আপনি যখন চেজ করতে যাবেন, কেউ 2-3টা প্লেয়ারের স্ট্রাইক রেট থাকতে হবে 175, 170, 200 কাছাকাছি, এরকম কিছু ইনিংস। কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ওই এটা নেই। তারপরে একটা বড় মাইনাস পয়েন্ট হলো, আমাদের কিছু প্লেয়ার হয়তো স্টার্ট করে হয়তো 150, 160 এরকম স্টার্ট রেট করেছে, ওইটার ইম্প্যাক্টটা কখন আপনি যদি ইনিংসটাকে ক্যারি করেন, দেখা যায় যে হয়তো 30 রান করেছে, 120 স্ট্রাইক রেটই করেছে বা 170 স্ট্রাইক রেটই করেছে, কিন্তু 30 রান, কিন্তু ওইটা টোটাল রেজাল্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ক্যারি করে না। তৌহিদের কথা বলে শুরুর দিকে কিন্তু তৌহিদ বেশ কিছু ইনিংস রান করেছিল, বড় ইনিংস করেছে, পরবর্তীতে খুব বেশি ইম্প্যাক্ট, মানে যেটা জয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট খুব বেশি হয় না। সেম তামিম বলেন, এরা যে রান করছে অবশ্যই শুরু করছে ভালো করছে, কিন্তু এটা ক্যারি করতে পারছে না। লিটন রান করছে, খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু এটা যদি সে 70, 80 ওই জায়গায় নিয়ে যেতে পারো যেই ইম্প্যাক্টটা হতো, এটা কখনো হয় না। সব কিছু মিলিয়ে আমাদের যেই অ্যাপ্রোচে টি20 পারফরমেন্স করি, মনে হয় এরকম ভেরি ডিফিকাল্ট। এরকম আমরা হয়তো যে অ্যাবিলিটি 170 পর্যন্ত হয়তো বা এরকম স্ট্রং অপোনেন্টের এগেনস্টে তখন হয়তো বা আমরা করার মতো অ্যাবিলিটি আছে, তারপরে গেলে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট ওইটা কভার করতে গেলে। আপনার কথা অনুযায়ী আমাদের অ্যাপ্রোচ এবং আমার মনে হয় অ্যাবিলিটি, প্ল্যান, এক্সিকিউশন সব কিছুতেই আমার মনে হয় দেখুন এরকম নিশ্চয়ই একটা প্ল্যান নিয়ে কিন্তু আমরা আগিয়েছিলাম যে 200 চেজ করতে কী হবে, কিন্তু মাঝখানে যদি একটা প্লেয়ার যদি এরকম ইনিংস খেলে অ্যাপ্রোচ করে, স্বাভাবিক তখন এটা ডাউট হয়ে যায় যে পরবর্তী ব্যাটসম্যান এটা কেমনে ক্যারি করবে। আমাদের কিন্তু 12, 13, 14 ওইটাকে লং টাইম ক্যারি করে ম্যাচ জেতানোর মতো ব্যাটসম্যান এখন কিন্তু তৈরি হয় নাই। জাকির আলীকেরও অ্যাবিলিটি আছে, কিন্তু আপনি মনে হয় না 200 এটা কন্টিনিউ করে ওইটা ধরেন 8-10 ওভার ক্যারি করতে পারবে, ওইটা হয়তো 2-3 ওভার হয়তো সম্ভব, ওই অ্যাবিলিটি তৈরি হয় নাই। আমাদের লেট অর্ডারে দেখেন অনেক টিমের প্লেয়ারদের থাকে যারা হয়তো পিছন দিকে যায় হয়তো 200, 250 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, আমাদের ওই অ্যাবিলিটি প্লেয়ার নেই। আমাদের তখন কী করতে হবে, আমাদের ওভারঅল টিম প্ল্যান যেটা হলো আমাদের একই অ্যাপ্রোচ যেতে হবে। কখনোই আমরা কিন্তু শুধু ব্যাটিং, শুধু বোলিং বা এক লেটরে যায় এক্সট্রা ইনিংস খেলে চেঞ্জ করে দেবে এরকম প্লেয়ার নেই। আমাদের টোটাল অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট খেলতে হবে। আমাদের
ওই অ্যাপ্রোচটা যদি সবার মধ্যে ইম্প্যাক্ট না দেখা যায় তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট এরকম ম্যাচ জেতা। জি, যেটা বলছিলাম যে এর বাইরেও তাহির হৃদয়ের বাইরেও আমি যদি শামীম পাটোয়ারির কথা বলি, যেখানে আগা সালমান কিংবা শাদাব খানদের অলমোস্ট 200 বা তার চেয়েও বেশি স্ট্রাইক রেট তারা ব্যাট করেছেন, সেখানে শামীম পাটোয়ারির কথা যদি বলি যে তিনি হয়তোবা ঘরোয়া ক্রিকেটে টুকটাক খেলেছেন, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই মানে চেঞ্জ হয়ে যায়। এবং আমরা যদি এক ধারাবাহিকভাবে লক্ষ্য করছি যে হয়তো তার বিকল্প ওই জায়গাটাতে নেই দেখেই শামীম পাটোয়ারি কিন্তু খেলে যাচ্ছেন, তিনি কিন্তু তার আগের ম্যাচগুলোতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। আমাদের দেখেন, যদি আবারও একই কথা আসবে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট আমাদের ডিফারেন্সটা কতটুকু। আমাদের ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ডিফারেন্স অনেক বড় ডিফারেন্স। আমরা ডোমেস্টিকে যদি আমাদের প্লেয়ারদের পারফরমেন্স দেখবেন, যে ওয়েতে পারফর্ম করে অনেক এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেও কিন্তু ন্যাশনাল টিমে যখন আসে ওইটা ক্যারি করতে পারে না। এটা আমাদের মানতে হবে যে জায়গাটা আমাদের বড় একটা গ্যাপ আছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিকের মধ্যে। এইটা যদি দেখেন আপনি আমাদের বিপিএল দেখেন, বিপিএলও যদি দেখেন, বিপিএলে বা পিএসএল দেখেন, দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন। পিএসএল 200 রান হয়, 200 চেজ হয় এবং 200+ অনায়াসে এবং কোয়ালিটি ক্রিকেট হয়। সেম ক্রিকেটটা এরকম কম্পিটিশন ক্রিকেট খেলে ওরা যখন বিল্ড আপ হয়, সালমান আগারা যেভাবে অ্যাপ্রোচ পাবে, যেভাবে বিল্ড আপ হয়, যে অ্যাপ্রোচে ক্রিকেট খেলে অভ্যস্ত হয়, ওরা কিন্তু ওই সিমিলার টাইপ অফ প্রেশার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ফেস করে। সেম ওয়েতে আইপিএলে প্লেয়ারগুলো যদি দেখেন, যেই কম্পিটিশন ক্রিকেট খেলে, যেই হাই রেট স্ট্রাইক রেটে ব্যাটিং করে ওরা তৈরি হয়, এই অ্যাপ্রোচটা এই তৈরিটা আমরা ডোমেস্টিক ক্রিকেটে বলেন, বিপিএল বলেন, কোন জায়গায় আমরা ওই প্ল্যাটফর্মটা আমাদের তৈরি হয়ে আসতেছে, এটা একটা বড় প্লাস হলো। আমাদের দেখেন বেশ কিছু প্লেয়ার শুরু করে যখন, আপনি দেখবেন তৌহিদুদ্দের কথা বলেন, ইমনের কথা বলেন, বা দুই দিয়ে শামীম পাটোয়ারির কথা বলছেন, ওরা কিন্তু শুরুর দিকে বেশ কিছু ইনিংস দেখবেন ওরা ঝলক দেখিয়ে কিন্তু ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসছে, পরবর্তীতে কেন ক্যারি করতে পারে না? বিকজ অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখন কম্পিউটার অ্যানালাইসিসের একটা বড় ভূমিকা পালন করে। অপোনেন্ট টিমের ব্যাটসম্যানদের বা বোলারদের কোন জায়গায় স্ট্রং পয়েন্ট, কোন জায়গায় উইক পয়েন্ট খুব ভালোভাবে অ্যানালাইসিস করে। আমাদের টেকনিক্যালি যে প্লেয়ারগুলি যেভাবে টেকনিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি যেভাবে তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক গ্যাপ, এবং এই গ্যাপগুলি যখন আমরা অ্যানালাইসিস করে বের করে, তখন কিন্তু ওদের জন্য রান করা, পারফর্ম করাটা, কন্টিনিউয়াস পারফর্ম করা ভেরি ডিফিকাল্ট হয়। একটা দুইটা পারফরমেন্স হয়, দেখবেন সবারই কিন্তু আমরা দেখি মোস্ট অফ দ্য প্লেয়ার, যেই প্লেয়ারদের নাম করা বলতে লেগ সাইডে খেলার জন্য প্রবণতা বেশি, তাই এটা কিন্তু সবাই পয়েন্ট আউট করে ফেলে, তখন ওদের জন্য রান করা ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমাদের ওই ঘুরে ফিরে আবার আসতে হবে। আমরা যদি ডোমেস্টিকে এইজ লেভেলে 15-এ, 17-এ, 19-এ যারা কোচিং করাচ্ছে, ওরা যদি ওই স্ট্রং ব্যাকআপ না নিয়ে, বা ওই যে কীভাবে এই প্লেয়ারগুলি ফিজিক্যালি, টেকনিক্যালি, মেন্টালি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে পারবে, ওইভাবে তৈরি করতে না পারি, ডোমেস্টিক ক্রিকেট যদি ওই কম্পারেটিভ ক্রিকেট না তৈরি করতে, ওইরকম উইকেট তৈরি করতে না পারি, এরকমভাবে স্ট্রাগল করতেই হবে আমাদের। অ্যানালিস্ট তো আসলে প্রত্যেকটা দলেই থাকে, এবং আপনি যেটা বলছেন আধুনিক ক্রিকেটে এই ধরনের টেকটিক্যাল বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয় এবং সেটার কাজ হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন পারছে না এগিয়ে যেতে, সেই তাল মেলাতে কেন পারছে না দল? না, সব টিমের, আপনি যেটা বলেন, সব টিমের ডেফিনেটলি সব টিমের কম্পিউটার অ্যানালিসিস আছে, ওরা ওয়ার্কআউট করে। আপনি যখন ধরেন একটা ভালো স্টুডেন্টের ফল, ডেফিনেটলি সবারই কম বেশি প্রবলেম থাকবেই। বিরাট কোহলি বা রোহিত শর্মা ওদেরও কিছু প্রবলেম থাকবেই, কিন্তু এটার পার্সেন্টেজটা সংখ্যাটা কম। তখন হয়তো ওদের এক্সিকিউশনটা বেশি হয়, হয়তো সাকসেস রেটটা অনেক বেশি বিকজ অফ ওদের। সেম ওয়েতে আমাদেরও কম্পিউটার যখন ওদের ওয়ার্কআউট করে, আপনি প্ল্যান দেয়, কতটুকু এক্সিকিউট করতে আমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। সেম ওয়েতে আপনি যখন আমাদের কিছু প্লেয়ারের হয়তো ফাইন্ড আউট করাটা অনেক সহজ, যে ওদের কোন জায়গায় বল করলে ওদের জন্য ডিফিকাল্ট, কোন সাইডে ওরা বেশি শর্টস খেলতে চায়, এটা ইজি ওয়েতে যখন ফাইন্ড আউট হয়ে যাবে, তখন কিন্তু আপনার অপোনেন্ট টিম ওয়ার্কআউট করাটা ইজি হয়ে যায়। আর সেম ওয়েতে এইটা যদি আপনার এইখানে এসে ওয়ার্কআউট করে বা ওই ফাইন টিউনিং করে খুব বেশি চেঞ্জ করার সুযোগ নাই। আপনি যখন একটা ছেলে তৈরি হয় রং টেকনিক নিয়ে, রং মেন্টালিটি, ফিজিক্যালি, টেকনিক্যালি তৈরি হয়, তখন কিন্তু তাকে এই ন্যাশনাল টিমে এসে চেঞ্জ করার সুযোগ থাকে না। এইটা সুযোগ করতে হবে তখন আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, ওই জায়গাগুলিতে এরকম স্ট্রং প্রসেসে বিল্ড আপ করতে হবে, যাতে ইন্টারন্যাশনাল এসে স্ট্রাগল করতে না হয়। এবং আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে এই এইজ লেভেলে অন্ততপক্ষে আমাদের একটা বিশ্বকাপ রয়েছে, আমরা এশিয়া কাপও জিতেছি, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই এই ক্রিকেটাররা আসলে সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন। আমি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে নেব। আমাদের সাথে দুজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? আমার নাম মোহাম্মদ দুর্জয়নী, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে মেহেদী হাসান মিরাজের কি দোষ? দেশে ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও দলে জায়গা পাচ্ছে না একাদশে। জি ধন্যবাদ। সব জায়গায় ফিট। জি দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। মেহেদী হাসান ও আরও একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন জানাবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির বলছি, যাত্রাবাড়ি, ঢাকা থেকে। জি, আমার প্রশ্নটা হলো আমাদের যে টি-20 দলটা নিয়ে আসলে আমাদের নির্বাচকরা কি করে? এতদিন পর্যন্ত বারবার সেই একই অবস্থা। মিডল অর্ডার বলতে আমাদের কিছু আছে আপনারা বলেন, বা ওপেনিং জুটির কথা বলেন, দুই একজন হয়তো দুই একটা ইনিংস ভালো খেলে, কিন্তু আজ পর্যন্ত এত টাকা খরচ করি, দেশের এত অর্থনৈতিক করি, অপচয় করি, আজ পর্যন্ত তারা মিডল অর্ডার বা বলতে আপনার ওপেনিং জুটি অথবা যে স্লগ ওভারে কোনো ব্যাটিং এর কোনো আছে বলেন? ডেপথের কথা বলছেন আপনি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। তবে একটা বিষয় আমার কাছে মনে একটু পরিষ্কার হওয়া দরকার। দর্শকরা অনেকেই ভেবে থাকেন যে তারা দেশের টাকা নষ্ট করছে, কিন্তু তারা নিজেরাই কিন্তু অনেক বেশি স্বাবলম্বী। তাদের খেলা, তাদের যে পরিমাণে রেভিনিউ তাদের জন্য হয়, এটা দর্শকের আসলে ক্ষোভ। ক্রিকেটটা আমাদের দর্শকরা অনেক বেশি ভালোবাসে, এটা তো ক্ষোভের থেকেই বলছে। হয়তো আমাদের গভর্নমেন্টের হয়তো মানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা খুব বেশি লাগে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়াররা যেই টিভি রাইট, স্পন্সর, বিভিন্ন থেকে যে পয়সা ইনকাম করে, এটা ওয়েল এনাফ, এবং অন্য স্পোর্টসও সাপোর্ট করার মতো অ্যাবিলিটি ক্রিকেট বোর্ডের আছে। এইটা হয়তো ডিফারেন্ট ইস্যু। এবং আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য ক্রিকেট বোর্ড থেকে তুলনামূলকভাবে বাংলাদেশের ক্রিকেটাররা আরো অনেক বেশি, তাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে অনেক কম। হ্যাঁ, মানে ফ্যাসিলিটিস আরও অনেক, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক বেশি ফ্যাসিলিটিস পায়, ইন্টারন্যাশনাল স্পোর্টসে যেই ফ্যাসিলিটিস পায়, ফ্যাসিলিটিস ডিফারেন্ট ইস্যু। আমি যেই জিনিসটা বলছি, দর্শকের ক্ষোভের থেকে কিন্তু এত কিছু কথা বলা, কিন্তু দর্শকের আরেকটা জিনিস বলছে, সিলেক্টররা কি করে। দর্শকদের ধারণা হলো সিলেক্টররা তো আসলে প্লেয়ার তৈরি করে না, সিলেক্টররা তো দেখবে হলো কে ভালো পারফর্ম করছে, কে ভালো কোন জায়গায় ভালো পারফর্ম করছে, ওই ভালো প্লেয়ারটার পিক করবে। আপনার কাছে পাইপলাইনে কি আছে? আপনার কাছে ওইরকম রিসোর্স থাকে। আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়া যদি দুইটা টিমও এই সিলেক্টরদের করা দেওয়া হয়, ওই কাছাকাছি স্ট্যান্ডার্ডের দুইটা টিম করতে পারবে। আপনার রিসোর্সে দেখেন, আপনি ঘুরে ফিরে মিরাজকে বাদ দিয়েছেন, আবার মিরাজকেই নিতে হচ্ছে, আবার কোনো জায়গায় রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। আপনার লিমিটেড রিসোর্স। আপনার যদি দেখেন ওই ঘুরে ফিরে সৌম্যকে অনেক সময় বলা হয় সৌম্য কোনো মতেই চলে না, আবার সৌম্যকে নিতে হয়। দেখেন বিজয়ের মোটামুটি অনেক আগে আমরা বাদ দিয়ে দিই, টেস্ট ক্রিকেটে চলবে না, লাস্ট পর্যন্ত আপনার পাইপলাইনে কোনো পারফর্মার নাই, আবার বিজয়কে নিতে হয়েছে, টেস্ট ক্রিকেটে নিতে হচ্ছে। বিকজ অফ আমাদের প্লেয়ার অনেক আছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করবে। দেখেন আমরা চেয়েছিলাম সাকিব, তামিম, মুশফিক, যারা হয়তো শেষের দিকে ক্যারিয়ার শেষ করে ফেলেছে, কেউ শেষের দিকে চলে আসছে, এদেরকে বেটার ক্লাসের ক্রিকেটার আমাদের দরকার ছিল। এরা একটা স্টেজ বাংলাদেশ ক্রিকেটকে এনে দিয়েছে, বাংলাদেশকে একটা স্ট্যান্ডার্ডে এনে দিয়েছে। ওরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার মতো অবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে পারে নাই। আমরা একটা মিডিওকার দল হিসেবে তৈরি করে দিয়েছে, এস্টাবলিশ করে দিয়েছে, অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট বাংলাদেশকে করে দিয়েছে। আমাদের বাংলাদেশের নেক্সট স্টেপ চিন্তা করতে হলে এদের থেকে বেটার প্লেয়ার, এদেরকে বেটার পারফর্মার, মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক বেটার প্লেয়ার তৈরি করতে হবে। তাহলে হয়তো বা ইন্টারেস্ট, তখন আমরা চিন্তা করতে পারবো আমরা বড়দের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবো, বড়দের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো, যেটা চিন্তা করতে পারবো। যেটা আমাদের আন্ডার 19-এ হয়তো হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই আন্ডার 19 এশিয়া কাপ টিমটার আমি ওই টিমের ম্যানেজার ছিলাম, যে ফার্স্ট যেটা চ্যাম্পিয়ন হয়। কিন্তু ওই আমরা কেন ক্যারি করতে পারি না, এইগুলি ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু ওই স্টেজে যা কেন আমরা ম্যাচ করতে পারি না, ওই ডিফারেন্সটা কোন জায়গায় তৈরি হয়, এইগুলি ফাইন্ড আউট করতে না পারলে খালি আমাদের এই আক্ষেপ একটা দুইটা পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। প্রথম দর্শক বলছিলেন যে মেহেদী মিরাজকে কেন একাদশে খেলানো হচ্ছে না, আমরা সেই প্রশ্নের উত্তরটি অবশ্যই নেব। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল দর্শক, কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে ফিরছি। আপনার কাছে কি মনে হয় মেহেদী মিরাজ, আপনি যদি দেখেন মেহেদী মিরাজ কেন টিমে ছিল না, সিলেক্টর, চিফ সিলেক্টর একটা ব্যাখ্যা দিয়েছিল, প্লাস ফাহিম ভাই একটা ব্যাখ্যা দিয়েছিল, দুইজনই দুইটা ব্যাখ্যা দিয়েছিল। দুইজনের ব্যাখ্যাতে এটা যে মিরাজকে তারা টি-20-র হয়তো বিপিএল এ বেস্ট প্লেয়ার হয়েছে, বেস্ট হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা মেইনলি তারা চিন্তা করে অ্যাজ এ ফার্স্ট বোলার হিসাবে তারা ওইভাবে তার প্রতি ওই কনফিডেন্সটা তার প্রতি নাই যে 4 ওভার কমপ্লিট বোলিং করবে। এইটাও বাস্তবতা যে ইন্টারন্যাশনাল টি-20-তে মিরাজের ওই বোলিং পারফরমেন্সটা ওইভাবে নেই। সেম ওয়েতে ব্যাটিংটাও ওকে বলা এই সেন্সে ওকে মিনস বলছে বাংলাদেশে তো কেউই নাই, যে টি-20-তে কেউই নাই ওইরকম যে এক্সট্রাঅর্ডিনারি। বাংলা ওই যে বলে ফেলেন, দেখেন 2 দিন আগে তারা বলেছে যাতে টি-20-তে ওর খুব একটা প্রয়োজন এই টিমের কম্বিনেশনে নেই, কিন্তু আবার কিন্তু তাদের নিতে বাধ্য হয়েছে বিকজ আমাদের পাইপলাইনই নাই। তবে মিরাজের একটা জিনিস আছে অন্য অনেক প্লেয়ারের থেকে, মিরাজের পজিটিভ ইনটেন্টটা যে কোনো সিচুয়েশনে ও চিন্তা করে যে না এই ম্যাচ আমি জিততে পারবো, হয়তো দেখা যেত 20 রান রেট, ওইটা ও চিন্তা করে, ওই পজিটিভ ইনটেন্সটা ওর কাছে আছে, যেটা হয়তো অনেক প্লেয়ারদের আমাদের ওই ক্যাপ আছে। টেস্টে ওয়ানডেতে আমরা লক্ষ্য করেছি যে লোয়ার মিডল অর্ডারে নেমে যে কোনো জায়গায় দেখেন, যে কোনো পরিস্থিতিতে কিন্তু ওই ক্যারেজটা ওর আছে। একটু বোলিং নিয়ে কথা বলতে চাইছি আনোয়ার ভাই। বোলিংয়ে আমাদের হাসান আলীর মতো একজন পেসার, 10 বছর অলমোস্ট হয়ে গেছে, একেবারে সিনিয়র, একটা বয়সেরও একটা ছাপ চলে এসেছে। সেই জায়গা থেকে তিনি যেভাবে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল, পাঁচুকের তিনি নিয়ে নিয়েছেন। সেখানে আমাদের যারা পেসার ছিলেন, যে শরীফুলের কথা বা হাসান মাহমুদ, তানজিম সাকিব,
তাদের বিপরীতে হাসান আলীর 5 উইকেট শিকার আপনি কিভাবে দেখছেন? হাসান আলী কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার, মাঝখানে শুরুটা কিন্তু খুব এক্সাইটিং ছিল, মাঝখানে একটু ভালো সময় গেয়নি, আবার করছে এবার পিএসএলও কিন্তু ভালো বোলিং করেছে, সবকিছু মিলে ভালোভাবে স্ট্রংলি কনফিডেন্স নিয়ে ব্যাক করেছে। এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। আর দেখেন ডিফারেন্সটা কোন জায়গায়, এই ধরনের উইকেট আমরা হয় কি আমাদের হয়তো ঢাকার উইকেট আমরা বোলাররা এমনি উইকেটের কিছু কারণে কিছু হেল্প পায়, ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্টিস হয়, এই উইকেটগুলো কিন্তু ব্যাটারদের না, এখানে বোলারদের জন্য ডিফিকাল্ট টাইম যায়। ব্যাটাররা কিন্তু এই উইকেটে রান করাটা সহজ। আপনি যদি দেখেন পিএসএল দেখেন বা পাকিস্তানের ক্রিকেটটা এরকম উইকেটগুলি ফ্ল্যাট থাকে, এই উইকেটগুলি বোলারদের টাফ টাইম যাবে। এখানে আপনার কোয়ালিটি প্রুফ করতে হবে, আপনার ভেরিয়েশন, আপনি শুধু একই ওয়েতে বোলিং করতে হবে, আপনার ব্রেনটা অনেক বেশি কাজ করতে হবে, আপনার ব্রেনটা ইউজ করতে হবে, যেটা হয়তো অনেক ক্ষেত্রে দেখা দিয়েছে। ধরেন সাকিবের মতো বোলার, মুস্তাফিজের মতো বোলার, ওরা কিন্তু সিচুয়েশনটা রিড করতে পেরেছে। এই সিচুয়েশনগুলি হ্যান্ডেল করতে না পারলে আপনার কিন্তু ভেরি ডিফিকাল্ট। আপনি একই ওয়েতে একই ধরনের বোলিং করলে এই উইকেটে ব্যাটিং করা বড় সহজ। যেই কারণে হয়তো আমাদের বোলাররা এখন এত সুন্দর একটা মোমেন্টাম পেয়েছিল, 2টা উইকেট আর্লি ব্রেক হয়েছিল, কিন্তু পরে এটা ক্যারি করতে পারেনি বিকজ অফ পাকিস্তানি প্লেয়াররা যখন কাউন্টার অ্যাটাক করেছে তখন আমরা ওই প্রেশারটা হোল্ড করতে পারিনি। আমাদের বোলারদের ওই জায়গাগুলি শেখার জায়গা, যে এই সিচুয়েশনগুলি কীভাবে হ্যান্ডেল করবে, কোন জায়গায় আপনার এইখানে ইয়র্কার লাগবে, স্লোয়ার লাগবে, কাটার লাগবে, ভেরিয়েশন। কারণ এই ট্রু ফ্ল্যাট উইকেটে আপনি একই ওয়েতে বোলিং করে যে পার পাওয়া যাওয়া সম্ভব না, কারণ যেখানে ওই অপোনেন্ট টিম যদি ওইরকম স্ট্রং সাইড হয় বা ওইরকম ব্যাটিং অর্ডার হয়, আপনাদের ডিফিকাল্ট টাইম যাবে। যেই জায়গাটায় দেখুন আমরাও কিন্তু একটা সিচুয়েশনে কিন্তু আমরা ভালো অবস্থানে ছিলাম ব্যাটিংয়ে, ওই জায়গাটায় ওরা কিন্তু ওই জায়গাটা আর টি20 ফর্মেটে আপনি 2টা ওয়েতে রান ড্রপ ডাউন করতে পারবেন। একটা হলো যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেন, আরেকটা হলো উইকেট ব্রেক থ্রু। আমরা পরবর্তী 2টা উইকেট পাওয়ার পরে আমরা কিন্তু উইকেটটা ব্রেক করতে পারিনি, মাঝখানে একটা বড় পার্টনারশিপ হয়ে গেছে, ওরা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে। আমাদের কিন্তু অন অ্যান্ড অফ উইকেট পড়ে গেছে মোস্ট অফ দ্য টাইম। লিটন কিছুটা সময় উইকেটে ছিল, বাকি সময় কিন্তু নিয়মিত উইকেট পড়েছে, যেই কারণে আমরা ওটা ক্যারি করতে পারি। আমাদের ম্যানেজমেন্ট নিয়ে, নির্বাচক প্যানেল নিয়ে, ইভেন ক্রিকেটারদের নিয়ে, তাদের নিবেদন নিয়ে, তাদের অ্যাপ্রোচ নিয়ে, ইন্টেন্ট নিয়ে অনেক আমরা তো কথা বললাম বা সমালোচনা হলো। কিছুটা হলেও আপনার কাছে কি মনে হয় না কিনা যে বোর্ডেরও দায় রয়েছে? কারণ আলটিমেটলি বা আমরা যতটুকু লক্ষ্য করে থাকি, আমরা ব্রেকেই বলছিলাম যে ক্রিকেটটাকে নিয়ে যতটা আলোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা বোর্ড কেন্দ্রিক হয়। আমাদের সবাই নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে চিন্তা করি বেশি। আপনি মিডিয়া বলেন, আপনি যারা এটার সাথে রিলেটেড, যারা স্টেক হোল্ডার, যারা ভবিষ্যতে আসতে চায়, সবাই কিন্তু চিন্তা করে খালি ক্রিকেট বোর্ড নিয়ে, বোর্ডের ডাইরেক্টর, বোর্ডের বড় পোস্ট, এইগুলি নিয়ে চিন্তা করি। আমরা খুব কম মানুষই চিন্তা করি যে ক্রিকেটটা কীভাবে চলছে। ক্রিকেটটা তো খালি ঢাকা কেন্দ্রিক না, ঢাকা বোর্ড ক্রিকেট বোর্ড কেন্দ্রিক না, সারা বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে চলছে। আপনি ধরেন এই চেঞ্জেস 5ই আগস্টের পরে যে এই চেঞ্জের সময় আপনার ডিস্ট্রিক্ট কয়টা ডিস্ট্রিক্টে ক্রিকেট লিগ হয়েছে এইটা খবর নেন। অনেক ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ হয় না, যেটা আগেও হয়েছে, আগেও অনেক মিসম্যানেজমেন্ট ছিল, তারপরে এইবার আরও বেশি মিসম্যানেজমেন্ট হয়েছে বিকজ অফ ওইখানে যেহেতু ওই বোর্ডগুলি, ওই ডিস্ট্রিক্টগুলিতে কমিটি নেই, কারা চালাবে, কারা স্পন্সর করবে, এই সব কিছু মিলে আমরা ক্রিকেট আরও পিছিয়ে যাচ্ছে। আমাদের সবার চিন্তা হলো ওই জায়গাটায় আমাদের এক্স প্লেয়াররা হবে, কে সভাপতি হবে, কে ডাইরেক্টর হবে, এইগুলি নিয়ে চিন্তা যারা আছে আর যারা আসতে চাচ্ছে সবারই ওই চিন্তা, কিন্তু কারো চিন্তা খুব কম যে ক্রিকেটটা কীভাবে চলছে, ক্রিকেটটা লং টার্মে কীভাবে ভালো প্ল্যানিং করা যায়, ডিস্ট্রিক্টগুলি কীভাবে লিগ খেলা হয়, কোচদের কীভাবে ইমপ্রুভ করা যায়, কোচদের কীভাবে আপগ্রেড করা যায়, যারা ওই লেভেলে কোচিং করাচ্ছে তাদের কীভাবে আরও আপগ্রেড করা যায়, এই চিন্তাগুলি নাই। আমরা কোন উইকেটে ক্রিকেট খেলছি, কোন ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করা দরকার, এই চিন্তাগুলি চেঞ্জেস না আসলে আমার মনে হয় না খুব বেশি আমাদের ক্রিকেট এইভাবেই যাবে। দ্বিতীয় ম্যাচ কাল রাত 9টায় দ্বিতীয় ম্যাচ, আপনার কাছে কি মনে হয় কোনো চেঞ্জেস বাংলাদেশ দলে আপনি দেখছেন কিনা এবং আলটিমেটলি রেজাল্ট কেমন আশা করছেন? দেখেন আমাদের তো ধরেন খুব বেশি চেঞ্জ বিকজ অফ আমাদের কিছু টপ ফাস্ট বলার যদি বলেন, তাসকিনের কথা বলেন, মুস্তাফিজের বলেন, রানা যায় নাই, সব কিছু মিলে 3টা টপ ফাস্ট বলার যায় নাই। স্বাভাবিক আমাদের এক্সপিরিয়েন্স স্পিনারও দেখেন আমাদের কিন্তু ওরকম কোয়ালিটি অপশন কিন্তু খুব কম। আপনি দেখেন আমাদের পাকিস্তান, আফগানিস্তানের কথা চিন্তা করেন, যে কোনো দেখেন ওদের কিন্তু ডিফারেন্ট টাইপের কিছু বলার, লেগ স্পিনার, কোয়ালিটি লেগ স্পিনার বলেন বা মুজিবের মতো ওই টাইপ ডিফারেন্ট টাইপ অফ বলার, এরকম আমাদের কিছু নাই। আমাদের সবই কিন্তু অর্থোডক্স অপশন। রিশাদ হোসেন তিনি আছেন পিএসএল ভালো করেছেন, তার পারফরম্যান্স যেমন ছিল আমরা প্রথম ম্যাচটাতে কিন্তু সেটা দেখিনি। পিএসএল ধরেন পারফরমেন্স এক জিনিস, এখন যখন একটা টোটাল টিমের সাথে আপনি কম্প্যাক্ট টিমের সাথে খেলেন তখন কিন্তু আপনার অপোনেন্ট যখন প্রেশার থাকে তখন কিন্তু উইকেট পারবে। ওইখানে কিন্তু মেইন যে কাজটা, রান রেট হয়তো ও খুব বেশি ইকোনমি ছিল না, উইকেট পেয়েছে বিকজ আদার প্রেশার ছিল। এই জায়গায় আমার মনে খুব বেশি চেঞ্জেস না, আমাদের মেন্টালি ওভারনাইট খুব বেশি চেঞ্জ করা সম্ভব না। মেন্টালি চিন্তা করে মেন্টালি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে শুরু করতে হবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা তারপরও চাই যে বাংলাদেশ কালকের ম্যাচটা জিতে সিরিজের সমতায় ফিরবে। শেষ করছি ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।